ফিরলাম আজকের বাংলাদেশে। জেনারেল সাখাওয়াত, নির্বাচনী অঙ্গীকার প্রচার প্রচারণা এমন সব বিষয়ের অবতারণা আমরা দেখি যার আসলে সেই সব সংকট থেকে উত্তরণে সিটি মেয়র বা কাউন্সিলরদের আসলে কিছু করার নেই এখনকার বাস্তবতায়। আমি চট করে একটা কথা বলে রাখি, যখন ওই 8টি তথ্য দেওয়ার কথা ছিল সেখানে একটি তথ্য ছিল আপনি পূর্বে কি অঙ্গীকার করেছেন এবং কতটুকু আপনি করতে পেরেছেন, হ্যাঁ। এটা বলেন। তো এটা নিয়ে অনেক ডিবেট হলো, তো বোধহয় এই লোকাল গভর্নমেন্টের থেকে ওটা বাদ পড়ে গেছে, ওটা বাদ পড়ে যাওয়াতে বোধহয় একটু গন্ডগোল বেশি হতো। যাই হোক, এটা হয়তো আমাদেরও অজ্ঞতা, যারা ভোটার তারাও আমরা খুব বেশি এক্সপেক্ট করি যে মেয়রের কাছ থেকে এত কিছু হবে, এটা 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 মেয়র করবে, ওটা মেয়র করবে, কিন্তু আসলে এই যে এই বিধানের মধ্যে যদি আপনি দেখেন মেয়রের কোনো, ডক্টর সাদ মালিক যেটা বলেন পূর্ব অনুমতি, এখন মেয়র যেটুকু করতে পারেন ময়লা পরিষ্কার, এমনকি মশা মারার জন্য যে পয়সা লাগবে, যে টেন্ডার করতে হবে, সেটাও আবার আরেক ডিপার্টমেন্টের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হয়। তো কাজেই আর আমরা শুধু মেয়রের কথা বলছি, এখানে কিন্তু 93 কাউন্সিলর, এবং এই 93 কাউন্সিলরের কথা আমরা কিন্তু বলি না যে নির্বাচনে তারাও বড় বড় প্রমিস করছে যে রাস্তা এটা করে দেবো। রাস্তা তার কাজ নয়। এই যে রাস্তাগুলো, ঢাকা শহরের ভিতরে রাস্তাগুলো, এটা তো একটাও মেয়রের অধীনে রাস্তা নয়, কোনো রাস্তায় তো সিটি কর্পোরেশনের রাস্তা বলে অন্তত আমি জানি না। কাজে এই কতগুলো যে মানে কিছু কিছু আছে যেগুলো না দিলে আপনি ইশতেহারটা বানাবেন, তাহলে কি দিয়ে ইশতেহার বানাবেন? কি আমি একটা ওভারব্রিজ করে দিব আর ড্রেনগুলো পরিষ্কার করে দেবো? তো কাজে আমার মনে হয় কিছুটা চমকপ্রদের জন্য কিছুটা করা হয়, অথবা যেহেতু আমরা দেখছি যে নতুন মুখ, তারা হয়তো কিছু এই উদ্যোগগুলো করতে চাচ্ছেন, কিন্তু তাদের ওই সামর্থ্যের মধ্যে আছে কি নাই, ম্যান্ডেটের মধ্যে আছে কিনা সেটা খুব আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই জেনারেল সাখাওয়াত, যে মহানগরের পরিষেবা সহ নানা কাজে এমনিতেই ক্ষমতা কম, কিন্তু যেগুলি আমরা সার্ভিস দিচ্ছি, পরিষেবা দিচ্ছি, সেগুলি কাজে নানা কাজে একক কর্তৃত্ব আসলে মেয়রের নাই। যেটুকু আছে সেই কাজেরও বড় কর্মকর্তারা সাধারণত সামরিক প্রশাসন থেকে বা বেসামরিক প্রশাসন থেকে তাদেরকে হায়ার করে নিয়ে আসা হয় প্রেশনে, ডেপুটেশনে। এটি কেন করা হয়? মানে এই যে মেয়রের কাজের ক্ষমতাকে আরো ছোট করে নিয়ে আসা। না, ওটা আমার মনে হয় একটা কারণ, এটা সার্বিকভাবে দেখতে হবে পুরো দেশেই। হয়তো আমাদের সেরকম দক্ষ ম্যান পাওয়ার নেই, মানে একটা অর্গানাইজেশনের তো তাদের নিজস্ব দক্ষ ম্যান পাওয়ার প্রয়োজন হবে। এখন যদি মনে করে যে এই আমার কাছে একজন দক্ষ ম্যান পাওয়ার নাই, একজন ইঞ্জিনিয়ারের দরকার, এখন হয়তো সে পার্মানেন্টলি একটা ইঞ্জিনিয়ার যদি একটা ছোট অর্গানাইজেশনে যায়, তাহলে তার প্রমোশন কি হবে, তার ভবিষ্যৎ কি হবে? তো কাজেই ওই বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়, সে আবার ফিরে গেলে হয়তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আপনি এই ঢাকা সিটি কর্পোরেশন তো অতখানি ওপেনিংটা হচ্ছে না। এটা আপনি কন্ট্রাক্ট সার্ভিসে যদি আনেন তাহলে হতো অন্যরকম। ছোট্ট একটা ওই যে সিটি কর্পোরেশনের ক্ষমতার ব্যাপারে, উত্তরের তো এখনো অফিসই নাই, মানে উত্তরের অফিসে বাড়িতে না, ওইটাও মেয়রের বাড়ি। মানে আগে ঢাকা সিটি কর্পোরেশন যে মেয়রের বাড়ি ছিল গুলশান এভিনিউতে, মানে দক্ষিণে নগর ভবন আছে, বিশাল একটা অফিস আছে। উত্তরে কিন্তু 4 বছর হয়ে গেছে ওই যে সিটি কর্পোরেশনের মেয়রের যে বাড়িটা বরাদ্দ ছিল ওইখানে অফিসটা চলছে, অথবা এখনো 4 বছরে কিন্তু অফিসই হয় নাই। আর এখানে আমি যেহেতু জড়িত ছিলাম বলে, এককালে কিন্তু ওই গুলশান 2-তে ওই সিটি কর্পোরেশন, তখন ওই গুলশান পৌরসভার জন্য, হ্যাঁ, ওই যে জায়গাটা দেওয়া ছিল 3 বিঘার জায়গা দেওয়া ছিল ওই পৌরসভার অফিস করার জন্য। ওইটা কিন্তু আবার একসময় সিটি কর্পোরেশন এক বিরাট আমাদের কি বলে এটা নির্মাণ প্রতিষ্ঠানকে, 3 বিঘা জমি নির্মাণ প্রতিষ্ঠানকে কমার্শিয়াল বিল্ডিং করার জন্য ভাড়াটা দিয়ে ওইখানে মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু মোটামুটি হাইকোর্ট বলেছে না, এখন এটা যেই জায়গাটা ছিল সিটি কর্পোরেশনের অফিসের জন্য, ওই জায়গায় এখন 16 তলা একটা কমার্শিয়াল বিল্ডিং হয়েছে, হাইকোর্টের রায় দিয়েছে এটা সব ঠিক আছে। অতএব এখন কিন্তু উত্তর ঢাকার এটা সিটি কর্পোরেশন অফিস করার জন্য জায়গা পেতে পেতে কিন্তু বোধ হয় মনে হয় যে মেয়র নির্বাচিত হবেন তার টার্ম শেষ হয়ে যাবে। না, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে মানে সামরিক বেসামরিক বাহিনী থেকে প্রেষণে আনাটা কি খুব জরুরি? যেটি বলা হচ্ছিল যে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে বড় সিটি কর্পোরেশনও আমরা চিফ ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের বা প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আমরা আসলে ডেপুটেশন আসতে দেখছি, সেটি কি জরুরি কিনা? এটা তো এখন সরকারের একটা সার্বিক পলিসি আমার মনে হয়। যেমন মানে অনেকগুলি মানে বড় বড় মেডিকেল কলেজেরও প্রিন্সিপালও তো মেডিকেল সার্ভিস থেকে, মানে আর্মি মেডিকেল সার্ভিস, এটা মানে সরকারের সার্বিক পলিসি, নিশ্চয়ই এর কোনো যৌক্তিকতা নাই। আর একটু আগে যে আনোয়ার সাহেব যেটা বলেছিলেন যে হ্যাঁ, এখন এই সরকারের মানে মেয়র হানিফ বঙ্গবন্ধুর তো উনি পিএস ছিলেন, আওয়ামী লীগের, ওনার যে যখন সিটি কর্পোরেশন, ওনাকে আমরা সবাই স্মরণ করি, এবং ওনার যে প্রস্তাবটা ছিল যে সিটি গভর্নমেন্ট করা, অর্থাৎ ওই সিটি কর্পোরেশনের ক্ষমতাটা অনেক বাড়ানো। তো একটা নিঃসন্দেহে বর্তমান মানে ক্ষমতাসীন দল তার ছেলেকে নমিনেশন দিয়ে বা সমর্থন দিয়ে
মেয়র হানিফের স্মৃতির প্রতি একটা শ্রদ্ধা দেখিয়েছে, কিন্তু আমার মনে হয় যে জনগণের প্রতি আরো বড় শ্রদ্ধা দেখানো হতো যদি ওনার ওই প্রস্তাবগুলি যে সিটি কর্পোরেশনটাকে শক্তিশালী করা, সিটি গভর্নমেন্ট করা এবং ওই অনুযায়ী আইনটাকে পরিবর্তন করা, তাহলে এটা মনে হয় যেন সবার জন্য আরো অনেক বেশি উপকারী হতো। প্রফেসর আনোয়ার হোসেন, শেষ প্রশ্ন, সিটি নির্বাচনে রাজনৈতিকভাবে সমর্থিত প্রার্থীদের সমর্থন দিতে গিয়ে আমরা দেখছি যে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, সবাই এক ধরনের প্রতিযোগিতায় নেমেছেন, যে সব ধরনের পেশাজীবীরা। এটিকে আপনি কিরকম ভাবে দেখেন? একটি অরাজনৈতিক সিটি কর্পোরেশন, অন্তত আমি কিন্তু এর বাইরে আছি, মানে আপনি এখন কাউকে সমর্থন দেন না? না, তবে এটার সাথে সাথে এই কথাও তো ভাবি যে ওই যখন হানিফ সাহেব দাঁড়িয়েছিলেন তখন কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিন্তু তার পেছনে দাঁড়িয়েছিলেন এবং তাকে সমর্থন করেছিলেন। আর এটাও তো ঠিক যে সিটি কর্পোরেশনের নির্বাচনটা আজকের আলোচনার মধ্য দিয়ে যদিও খুব মনে হলো যে এই পদটি তেমন গুরুত্বপূর্ণ করে কেউই তো গড়ে তোলেননি, তারপরেও এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং সেখানে যে একজন যোগ্য মানুষ আসবেন এবং তার পেছনে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যদি দাঁড়ান, সেটা যদি একেবারে সেটা রাজনৈতিক বিচারে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু নাগরিকদের একজন প্রতিনিধি হিসাবে যদি কাউকে বেছে নিতে পারতো এবং সেখানে এসে শিল্পী, সাহিত্যিক সবাই যদি দাঁড়াতো, সেটা তো আমি তাতে কোনো দোষের কিছু দেখি না। ব্রিগেডিয়ার সাখাওয়াত, আমি শুধু আপনাকে 40 সেকেন্ড একটি মন্তব্য জানাতে চাই। আমাদের একজন দর্শক আলমগীর, তিনি বলছেন, আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করছি, ঢাকার রোডগুলোর ধুলাবালু পরিষ্কার, পাবলিক টয়লেট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন 5 বছরে এটুকু করলে আমরা খুশি। আপনি আমি তাই মনে করি। আমি মনে করি যে পাবলিক টয়লেট একটা জিনিস যেটা ঢাকা শহরে খুবই, এবং এটা সিটি কর্পোরেশনের এটা সিটি কর্পোরেশনের ব্যাপার। এবং পাবলিক টয়লেট তৈরি করা না, পাবলিক টয়লেটের মেইনটেনেন্সটা, ড্রেনগুলোর যে অবস্থা, এটা তো এখন ড্রেন না, এটা এগুলি সিটি কর্পোরেশনের দায়িত্ব। ফুটপাথ দিয়ে আমরা হাঁটতে পারছি না, এবং এগুলি তো সিটি কর্পোরেশন, এগুলো তো এই কাজটা তো সিটি কর্পোরেশন করতে পারে। মার্কেটগুলোকে উন্নত করা, যেটা আমরা অতীতে দেখেছি অনেকে করেছেন। পাবলিক টয়লেট, ড্রেন এবং ধুলাবালু পরিষ্কার, কতখানি ধুলাবালি পরিষ্কার করতে পারবে? তবে আমি জানি না, আমি একটা ছোট্ট সাজেশন রাখছি, সিটি কর্পোরেশন হয়তো এটাও দেখতে পারে যে আমাদের কিছু কিছু জায়গায় যে যানজটগুলো হচ্ছে, এগুলো ছোট ছোট ওভারব্রিজ করা যেতে পারে, স্টিল ফ্রেম, তারা যদি করতে পারে, এটা যদি তারা পূর্ব অনুমতি নিয়ে এটা করতে পারে, তাহলে আমার মনে হয় এইটা একটা ভালো কাজ করবেন যিনি মেয়র হবেন। ডক্টর সাদিক মালিক, প্রফেসর আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।